আজ আমি যে ড্রামাটা এক্সপ্লেন করব তা অনেক বেশি সুন্দর। আমি আশা করি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক ভালো লাগবে। চলো শুরু করা যাক। শুরুতে আমরা একজন স্টোরি টেলারকে দেখি, যে একজন রাজকুমারীর গল্প বলছিল। এই রাজকুমারী যাকে বিয়ে করতে চায় সে কোনো না কোনোভাবে মারা যায়। আমাদের এই রাজকুমারীকে দেখানো হয়, তার নাম সাংসিং। সে ফুয়ো রাজ্যের রাজকুমারী। তার বিয়ে না হওয়ায় সবাই তাকে দেখে ভয় পায়, যার জন্য সে ছেলেদের ছদ্মবেশে বাহিরে এসেছে। তবুও এই স্টোরি টেলার তিয়ানগাং সবার সামনে তাকে তার আসল নাম বলে ডাকে। সবাই বুঝতে পেরে যায় এটাই হচ্ছে রাজকুমারী সাংসিং। এটা বোঝার সাথে সাথে সবাই যে যার মতো দৌড়াতে থাকে, কেননা সবাই সাংসেংকে অপয়া মনে করত। সাংসেং তিয়ানগাংকে ধরে বলে সে যদি তার বিয়ের ব্যবস্থা না করতে পারে তাহলে সে তাকেই বিয়ে করে ফেলবে। তিয়ানগাং নিজেকে বাঁচাতে সামনের হংলুয়ান প্যাভিলিয়ন দেখিয়ে দেয় আর বলে সেখানে প্রতি বছর একটা ম্যারেজ পার্ল বিক্রি হয়। শোনা যায় এই ম্যারেজ পার্ল যার কাছে থাকে সে খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারে। এটা শুনে সাংসেং অনেক খুশি হয় আর সে ম্যারেজ পার্লটা কেনার সিদ্ধান্ত নেয়। এরপর আমাদের তাং রাজ্যের রাজকুমার জিংকে দেখানো হয়। জিং হচ্ছে আমাদের ড্রামার মেল লিড। সে তার বাবা অর্থাৎ তাং রাজ্যের রাজা সাংয়ের কাছে যায়, তার জন্মদিনে দেরি করে আসার জন্য ক্ষমা চায়। সেখানে তাং রাজ্যের দ্বিতীয় রাজকুমার হুয়ো আর পঞ্চম রাজকুমার কিও ছিল। সাং তাদের সবাইকে জানায় ফুয়ো রাজ্য তাদের সাথে শান্তি চুক্তি করার জন্য একটা বিয়ের প্রস্তাব দিয়েছে। সাংজিংকে দায়িত্ব দেয় ফুয়ো রাজ্যে গিয়ে এটা খোঁজ নিতে ফুয়ো রাজ্য আসলেই কি তাদের সাথে শান্তি চুক্তি চায়। জিও তার বাবার কথায় ফুয়ো রাজ্যে যেতে রাজি হয়। এখানে সিন কাট হয়। আমাদের 15 দিন পর হংলুয়ান প্যাভিলিয়নের দৃশ্য দেখানো হয়। আজকে সেখানে সে ম্যারেজ পার্লটা নিলাম হচ্ছে। সেখানে সবার দাম বললে সাংসেং সবার থেকে বেশি দাম বলে। তার সমান দাম আর কেউ বলতে পারে না। তবে শেষ মুহূর্তে এসে শিয়াও নামের একটা ছেলে সাংসেং এর থেকে দাম বেশি বলে। এরপর এদের দুজনের মাঝে দামাদামি হতে সাংসেং অনেক বেশি টাকা দিয়ে সে ম্যারেজ পার্লটা কিনে নেয়। সে সময় বাহিরে দিয়ে জিং ও তার দুই সহযোগী যাচ্ছিল। তারা ফুয়ো রাজ্যে স্পাই হয়ে এসেছে, তাই তাদেরকে দেখতে সাধারণ মানুষের মতোই লাগছিল। এদিকে শিয়াও সবার সামনে সাংসেং এর পরিচয় ফাঁস করে দিলে সবাই আবারও তাড়াতাড়ি করে প্যাভিলিয়ন থেকে বেরোতে থাকে। লোকজনকে এত তাড়াহুড়ো করতে দেখে এরা তিনজন মনে করে সেখানে ডাকাত পড়েছে। তবে সেখানে ডাকাত না আসলেও কিছু লোক তাদের উপর আক্রমণ করে দেয়। জিং তার কাছে থাকা হাঁসটাকে সামলে রাখতে থাকে আর সাংসেং ম্যারেজ পার্লটাকে সামলে রাখতে থাকে। তবে আক্রমণটা একটু বেশি হলে সাংসেং এর ম্যারেজ পার্লটা ভেঙে যায় আর জিং এর হাত থেকে তার হাঁসটা পড়ে যায়। জিং সাংসেংকে প্রোটেক্ট করে ফাইট করলেও সাংসেং এর হাতে কিছুটা কেটে যায়। যাই হোক, মারামারি শেষে সাংসেং জিংকে ধন্যবাদ জানায় এবং জিং লোকগুলোকে ধরে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে সাংসেং তিয়ানগাংকে বলে ম্যারেজ পার্লটা ভেঙে গেল আর তার হাতও কেটে গিয়েছে। এখন তার আর বিয়ে হবে না, তাই সে তাকেই বিয়ে করবে। যেটা শুনে তিয়ানগাং কিছু উল্টোপাল্টা কথা বলে সাংসিংকে বোঝায় এটা তার সৌভাগ্যের লক্ষণ এবং খুব জলদি তার বিয়ে হয়ে যাবে। এরপর সিনে আমাদের জিংকে দেখানো হয়। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা তাদেরকে ধরে ফেলেছে। জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় তারা সবকিছু ট্রাই করেছে, তবে এই লোকগুলো কিছুতেই স্বীকার করছে না তাদেরকে কে পাঠিয়েছে। জিং ভিতরে যায় আর জিংকে দেখে লোকগুলো বলতে থাকে যে তারা চাইলে তাকে মেরে ফেলতে পারে, তারা মরতে ভয় পায় না। জিং বুঝতে পারে এদেরকে দিয়ে এভাবে স্বীকারোক্তি করা যাবে না, তাই সে গার্ডদেরকে বলে খাবার আনতে। জিং লোকগুলোর সামনে মাংস গ্রিল করতে থাকে আর বলে সে একজন প্রিন্স। সে যদি তাদেরকে টুকরো টুকরো করে এভাবে গ্রিল করে তাহলে তাকে কেউ কিছুই বলবে না, আর সে চাইলে তাদেরকে সহজে একটা মৃত্যু দিতে পারে। তাহলে তারা যদি সবকিছু স্বীকার করে নেয় তাহলে হয়তো তাদের লাশগুলো তাদের পরিবারের লোকজন খুঁজে পাবে এবং চিনতেও পারবে। এসব কথা শুনে লোকগুলো সবকিছু স্বীকার করতে রাজি হয়। এরপর জিং সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে প্যালেসের বাইরে সাংসেং এর কাছে একের পর এক দুঃসংবাদ আসতে থাকে। সাংসেং ধৈর্য সহকারে সব কথা শুনে সবার কথা বলা শেষ হলে সে একে একে সবার সমস্যা সমাধান করে দেয়। আমাদের ফুয়ো রাজ্যের রাজা লিও এবং তার ভাই মানে সাংসেং এর বাবা লিউ সাংকে দেখানো হয়। লিও ও লিউ সাংকে তাং রাজ্যের সাথে সাংসেং এর বিয়ে দেওয়ার কথা বলে। লিউ সাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন সাংসেংকে রেখে অন্য কোনো রাজকুমারের সাথে বিয়ের ব্যবস্থা করে, তবে লিও তার কোনো কথাই শুনে না। লিউ সাং তাড়াতাড়ি সাংসেং এর কাছে যায় আর তাকে বলে একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর। সে কোনটা আগে শুনবে? সাংসেং ভালো খবরটা আগে বলতে বললে লিউ সাং জানায় তার বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে সাংসেং খুশিতে লাফিয়ে ওঠে, কারণ সে তো বিয়ের হাল প্রায় ছেড়ে দিয়েছিল। তবে তার খুশি বেশিক্ষণ টিকে না, কারণ লিও সাং তাকে বলে বিয়েটা হচ্ছে ফুইও রাজ্যের পক্ষ থেকে একটা শান্তি চুক্তির বিয়ে। তবে এতে সাংসেং এর কোনো অসুবিধা ছিল না, সে তো শুধু বিয়ে করতে
করতে পারলেই খুশি ছিল। লিও সাং তার কাছে জিং এর নামে অনেক বদনাম করতে থাকে, যে জিং দেখতে অনেক খারাপ, তার চরিত্রও ঠিক নেই, আর সে অনেক নির্দয়। এসব শুনে সাংসেং এরও জিংকে বিয়ে করার ইচ্ছাটাই চলে যায়। পরদিন জিং প্যালেসে আসবে বলে পুরো প্যালেসটাকে সাজানো হয়। তবে সাংসেং এর কপাল খারাপ ছিল, তাই সেদিন কোথাও কোনো ফুল পাওয়া যায় না। তবে সাংসেং থেমে থাকার পাত্রী না। বিয়েতে যে সিল্কের কাপড় দিয়ে বাড়ি সাজানো হয়, সাংসেং সেগুলো দিয়ে বাড়ি সাজিয়ে দেয়। জিং প্যালেসে আসলে সাংসেং এর মনে পড়ে গত রাতে এই ছেলেটা তাকে বাঁচিয়েছিল। জিং এখানে নিজের আসল পরিচয় প্রকাশ করেনি। সে এখানে নিজেকে তাং রাজ্যের একজন মেসেঞ্জার হিসেবে পরিচয় করায়। নিজেকে সামলে সাংসেং তার নিজের বদনাম করে বলে তার কপাল এতটাই খারাপ যে আজকে কোথাও কোনো ফুল পাওয়া গেল না। জিং বলে সমস্যা নেই, তার ফুল পছন্দ না। এই সিল্কের কাপড় সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সাংসেং তাকে চিনি ছাড়া চা দিতে গেলে জিং এটাতেও বলে চিনিটা তো স্বাস্থ্যের জন্য ভালো না। নিজেকে কোনোভাবে খারাপ প্রমাণ করতে না পেরে সাংসেং একটা জায়গায় চুপচাপ করে বসে থাকে। তখন সেখানে জিং আসলে সাংসেং আবারও নিজের নামে বদনাম করতে শুরু করে। তবে সে যাই বলুক না কেন, জিং তার সবগুলো কথার কোনো না কোনো ভালো গুণ বের করে দিচ্ছে। সে সাংসেং রাগ দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়। সাংসেং সেখান থেকে সিয়াওর ষষ্ঠ বোন জিনের কাছে যায়। তারা সেখানে গল্প করছিল। শিয়াওকে দেখে সাংসেং অনেক রেগে যায়, কারণ সে ইচ্ছে করে ম্যারেজ পার্লটার দাম এত বেশি বানিয়েছে। শিয়াও বলে সে জানে সাংসেং নিজের বিয়ে ভাঙতে চায়, তার কাছে এই বিয়ে ভাঙার একটা উপায় আছে। এই শান্তি চুক্তিটা হওয়ার আগে সে যেন তাকে বিয়ে করে নেয়। তাকে বিয়ে করলে সাংসেংকে আর এই চুক্তির অনুযায়ী বিয়েটা করতে হবে না সেই প্রিন্সকে। অন্যদিকে জিং তার হাঁসটা নিয়ে বাগানে ঘোরাঘুরি করছিল। তখন তার হাঁসটা একটা ঘরে চলে যায়। জিংও তার পিছু পিছু সেখানে যায়। তবে সেখানে আবার সাংসেং গোসল করছিল। জিংকে দেখে সে চেঁচিয়ে ওঠে। এখানেই সিন কাট হয়। আমাদের এরপর দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখানো হয়। জিং তাকে বলে তার হাঁসটা ভুল করে সেখানে চলে গিয়েছিল, তাই সেও ভুল করে সেখানে চলে যায়। তাছাড়া তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সাংসেং তাকে বাহিরে বের করে দিলে জিং তাকে তার হাঁসটা ফিরিয়ে দিতে বলে। সাংসেংও তাকে তার হাঁসটা ফিরিয়ে দেয়। এই হাঁসটার নাম হচ্ছে শিয়াওকি। জিং দেখে তার দুটো অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে মজা করতে থাকে। পরদিন সকালে জিং লিও সাংয়ের কাছে যায় আর তাকে বলে তার কাছে বেশি সময় নেই, সে জলদি শান্তি চুক্তির বিষয়ে আর বিয়ের বিষয়ে কথা বলতে চায়। তাই সে আজকে সাংসেং আসলে কেমন মানুষ তার পরীক্ষা নেবে। জিং প্যালেসের সমস্ত মেড আর গার্ডদের থেকে সাংসেং সম্পর্কে জিজ্ঞেস করে। সাংসেং সবাইকে আগে থেকে সব শিখিয়ে দিয়েছিল, তাই সবাই তার নামে অনেক বদনাম করতে থাকে। যে যাই বলুক না কেন, জিং তাদের প্রত্যেকের কথার এক একটা ভালো গুণ বের করে রাজার কাছে রিপোর্ট লেখায়। সাংসেং এর মা পর্যন্ত তার মেয়ের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। তবে জিং তাদের কোনো কথা না শুনে শুধু সাংসেং এর সুনামি করতে থাকে। শেষে সাংসেং রেগে সেখান থেকে চলে যায়। সে আবারও তার রাগ ঠান্ডা করতে জিনের কাছে আসে। জিন তাকে অনেকগুলো ছেলের পেন্টিং দেখায় এবং তাদের মাঝে কাউকে পছন্দ করতে বলে। তবে সাংসেং এর কাউকে পছন্দ হয় না। জিনের কাছে যত ছবি ছিল সবগুলো দেখার পর একটা ছেলের ছবি তার পছন্দ হয়। তখন সেখানে শিয়াও এসে বলে তার পছন্দ হলে কি হবে, সে ছেলেটা তাকে পছন্দ করবে না। কেউ তো আর ইচ্ছে করে মরার জন্য তাকে বিয়ে করবে না। এটা নিয়ে তাদের দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হয়। জিন খুব কষ্ট করে সাংসেংকে শান্ত করে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসেং এর ছেলেদের ছবি দেখানোর কথা জানায়। তারা সাংসেংকে নিয়ে জিংকে খেপাতে থাকে। তবে জিন চুপচাপ বসে থাকে। আমাদের সাংসেংকে দেখানো হয় সে তার বাবাকে মিনিস্টার শ্যানের ছেলেকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য বাড়িতে যেতে বলে। লিও সাং বলে সে একজন প্রিন্সেস হয়ে মিনিস্টারের বাড়িতে যাবে, এটা দেখলে লোকে কি বলবে। তবে সাংসেং অনেক বুঝিয়ে তার বাবাকে রাজি করিয়ে নেয়। পরদিন সকালে সাংসেং যখন জিনের সাথে সেখানে যাচ্ছিল তখন জিং এসে বলে তারা কোথায় যাচ্ছে। এটা জিজ্ঞেস করলে জিন মুখ ফসকে বলে ফেলে তারা ম্যাজিস্ট্রেটের বাড়িতে যাচ্ছে। এ কথা শুনে জিংও তাদের সাথে যেতে চাইলে সাংসেং তাকে যেতে দেয় না। তবে জিং নানাভাবে থ্রেট দিয়ে ঠিকই তাদের সাথে চলে যায়। এরপর সিনে আমাদের শিয়াওয়ের ভাই শ্যানবিনকে দেখানো হয়। বিন ম্যাজিস্ট্রেটের ছেলে হওয়ার পাশাপাশি নিজেও একজন অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ছিল। সাংসেং আজকে এখানে তার বিয়ের কথা বলতে আসবে। বিন শিয়াওয়ের কাছে যায় সাহায্য চাইতে, কারণ সে সাংসেংকে পটাতে চায়। তার ভাইও তখন তাকে বুদ্ধি দিতে শুরু করে। অন্যদিকে লিওসান মিস্টার শ্যানের সাথে বসে কথা বলছিল। মিস্টার শ্যান ও প্রিন্সেসের সাথে সম্পর্ক করতে পারবে এটা শুনে সে অনেক খুশি হয়। তবে লিওসাং যখন সাংসেং এর প্রশংসা শুরু করে তখন সে সব উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে সাংসেং এর প্রশংসা বাদ দিয়ে তার নামে বদনাম করতে শুরু করে। সাংসেং এর সাথে যারে বিয়ে হয় সে নাকি মারা যায়, এটাও সে মিস্টার শ্যানকে বলে দেয়। সাংসেং তাকে যা যা শিখিয়ে দিয়েছিল সে সবকিছুর উল্টো বলছিল।
সাংসেং তাকে থামানোর চেষ্টা করে, তবে লিউ সাং তার দিকে তাকায় না আর শুধু বলতেই থাকে। আর জিং তার কাণ্ড দেখে হাসতে থাকে। এত কিছু শোনার পর মিস্টার শ্যানের ভিতর ভয় ঢুকে যায়, তাই সে নিজে আর কোনো কথা না বাড়িয়ে বিনকে ডেকে পাঠায় আর তার উপরেই সবটা ছেড়ে দেয়। এখন বিন যদি তাকে পছন্দ করে বিয়ে করে তাহলে সে কিছু বলবে না। বিন সাংসেং এর সাথে অনেক রুডভাবে কথা বলতে থাকে, আর তাকে এভাবে রুডভাবে কথা বলার বুদ্ধিটা শিয়াও শিখিয়ে দিয়েছিল। শিয়াও তাকে বলেছে মেয়েরা রুড ছেলেদের পছন্দ করে, তাই সে অনুযায়ী বিন এখন সাংসেং এর সাথে রুড হয়ে কথা বলছিল। চিংয়ের এসব বিরক্ত হয়ে সাংসেংকে নিয়ে চলে যেতে গেলে বিং তাকে আটকায়। এখন তাদের দুজনের মাঝে আরও কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে জিং বিনকে কিছু জ্ঞানের চ্যালেঞ্জ করে, যেখানে সাংসেং তাদের দুজনকে ফুইও সম্পর্কে কিছু প্রশ্ন করবে। এখন বিংকে তো তার উত্তর দিতে হবে। বিংও তাতে রাজি হয় এবং সাংসেং ফুইও সম্পর্কে একটা প্রশ্ন করে। বিং তার একটা উত্তর দেয়, তবে তার উত্তরটা ভুল হয়। জিং যে উত্তরটা দেয় সেটা সঠিক হয়। জিং সাংসেংকে নিয়ে বাইরে চলে যায়। তখন শিয়াও তাদেরকে পেছন থেকে থামায়। সাংসেং জিংকে বলে সে যেন চলে যায়, সে একটু পরে আসছে, কারণ শিয়াওয়ের সাথে তার কিছু কথা আছে। জিং চলে গেলে সাংসেং শিয়াওকে বলে সে জানে বিনকে এসব বুদ্ধি সেই দিয়েছিল। শিয়াও যেন একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেয়, সে তাকে বিয়ে করতে চায় না। এর মানে এটাই হচ্ছে শিয়াও সাংসেংকে পছন্দ করে, তাই সে তার বিয়েটা অন্য কারোর সাথে হতে দিচ্ছে না। এর পরের সিনে জিংকে দেখানো হয়, তাকে দেখে সাদাসিধে মনে হলো সে ভিতরে ভিতরে ফুইও রাজ্য সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিচ্ছিল। সে তার দুই অ্যাসিস্ট্যান্টকে এই রাজ্য সম্পর্কে কিছু ইনফরমেশন সংগ্রহ করতে বলে। তার দুই অ্যাসিস্ট্যান্ট তাকে সাংসেংকে নিয়ে মজা করতে থাকে। তাদের কথার মাঝে জিংয়ের গায়ে চাপ পড়ে গেলে সে তাদেরকে বাহিরে যেতে বলে, কারণ সে এখন ড্রেস চেঞ্জ করবে। এর পরের সিনে দেখানো হয় সাংসেং জিনের সাথে বসে কিছু নতুন ছেলেদের ছবি দেখছিল। সে বলটা মাটিতে ফেললে সে বলের সাথে লেগে একটা দরজা খুলে যায়। সেই ঘরে জিং নিজের ড্রেস চেঞ্জ করছিল। সাংসেং ভাবে এভাবে জিং ভুল করে তার কৌশলের সময় চলে এসেছিল, আর এখন সেও ভুল করে তার ড্রেস চেঞ্জ করতে দেখে ফেললো। সে নিজের প্রতিশোধ নেওয়ার কথা না ভাবলেও ভাগ্য থাকে ঠিকই প্রতিশোধ নিয়ে নিয়েছে। সাংসেং জিনের দেখানো সব ছবির মাঝে যাকে পছন্দ করেছিল তার নাম হলো ইউলাং। সাংসেং তার মেয়েদের সাথে বসে পরিকল্পনা করতে থাকে যে কিভাবে ইউলাংকে সে পটাবে। সামনে একটা ল্যাটিন ফেস্টিভ্যাল আছে। সাংসেং পরিকল্পনা করে সে যে সেখানে ইউলাংকে পটাবে। আমাদের ইউলাংকে দেখানো হয় শিয়াও তার সাথে দেখা করতে এসেছিল। ইউলাং তাকে বলে প্রিন্সেস সাংসেংকে নিয়ে গুজব আছে যে তার যার সাথে বিয়ে ঠিক হয় সে মারা যায়। তারপরও শিয়াও তাকে বিয়ে করতে কেন চায়। শিয়াও ভালো সেজে বলে তাকে তো কাউকে না কাউকে বিয়ে করতে হবে। জিং এর দুই অ্যাসিস্ট্যান্টও তাকে ইউলাং এর সম্পর্কে বলে। তারা একটা রেস্টুরেন্টে ছিল, যেখানে তখন ইউলাং আসে। ইউলাং এখানে চা অর্ডার করে, কিন্তু সেখানে ছিল না, কারণ ইউলাং যে এখানে আসবে তা আগে থেকে জিং জানতো। তাই সে আসার আগে জিং সমস্ত চাগুলো কিনে রেখেছিল। জিং সে চাটা নিয়ে ইউলাংয়ের কাছে যায় তার সাথে কথা বলার জন্য। পরের সিনে দেখানো হয় ফুইও রাজ্যের নোবেল কনসোর্ট রাজ্যের সব বড় বড় ঘরের মেয়েদের ট্রেনিং করা ছিল। টাং রাজ্যের সাথে কার বিয়ে হবে এটা এখনো ঠিক হয়নি। বেশ কিছু বড় বড় ঘরের মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে। এখন এদের মাঝে থেকে জিং যাকে বিয়ে করার জন্য সিলেক্ট করবে সেই দুই রাজ্যের পক্ষ থেকে শান্তি চুক্তির জন্য বিয়ে করবে। নোবেল কনসোর্ট এদের সব মেয়েদের ট্রেনিং করা ছিল, তবে সেখানে সাংসেংও উপস্থিত হয়নি। ততক্ষণ সাংসেং দৌড়ে দৌড়ে এখানে আসে। নোবেল কনসোর্ট তাকে জিজ্ঞেস করে সে যদি এখন আসে তাহলে তার হাজিরা দিল কে। তখন জিং সামনে আসে। নোবেল কনসোর্ট তাদের দুজনকে প্যালেসে ঝাড়ু দেওয়ার শাস্তি দেয়, কারণ তারা একে অপরের হাজিরা দিয়েছিল। তারা দুজনে যখন ঝাড়ু দিচ্ছিল তখন সেখানে নোবেল কনসোর্টের মেয়ে কাংদি আসে। সে এসে সাংসেংকে নিয়ে মজা করতে থাকে। সাংসেংও কিছু কম ছিল না, সেও গাঙ্গের কথার জবাব দেয়। তবে গাং চলে গেলে আরেক ঝামেলার সৃষ্টি হয়। আশেপাশের সমস্ত মেয়েরা তার দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তারা কিছু পিসপিস করছে। তারা সেটাতে তেমন পাত্তা দেয় না। তারা কিছুক্ষণ পর বিশ্রাম নেওয়ার জন্য একটু আড়ালে যায়। তখন দেখে শিয়াও সব দাসদাসীদের সাংসেংয়ের নামে কিছু কথা বলছে। তাদের দেখে শিয়াও তার কথা ঘুরিয়ে দেয় আর বলে তারা যেন সাংসেংয়ের সাথে ভালো ব্যবহার করে। সাংসেং ভালো করেই জানে যে শিয়াও তাদের কি বলছিল, তবে সে তাকে এই বিষয়ে কিছু না বলে শুধু এটা বলে যেন ইউলাংকে তার নামে কোনো খারাপ কথা না বলে। জিংয়ের সাথে তখন ইউলাং আসে। তারা সবাই সেখানে সিদ্ধান্ত নেয় যে আজ রাতে ফেস্টিভ্যালে তারা সবাই একসাথে ঘুরবে। সেখান থেকে বাড়ি ফিরে জিং সাংসেংকে বলে ইউলাং ভালো, তবে সে তার জন্য ভালো হবে না। সে যা করে তা যেন ভালোভাবে ভেবেই করে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয় সাংসেং আর জিং দুজনে খুব সুন্দর করে রেডি হয়ে ফেস্টিভ্যালে যাওয়ার জন্য বের হয়। ফেস্টিভ্যালের আগে থেকে জিন, শিয়াও, ইউলাং ও শিন নামের একটা ছেলে ছিল। তারা সবাই একসাথে ঘুরতে
ঘুরতে বেরোয়। মাঝপথে জিন বাহানা করে শিলিনকে আলাদাভাবে নিয়ে যায়। বাকি রইল শিয়াও। সাংসিং এর পায়ে ব্যথা হওয়ার নাম করে ইউলাংকে ব্যান্ডেজ আনতে পাঠায়। ইউলাং চলে গেলে সাংসিং তার পার্স হারিয়ে গেছে বলে শিয়াওকে সেটা খুঁজতে পাঠায়, আর কিছু বাচ্চাকে তার কাছে পাঠিয়ে দেয় যেন সে আর সেখানে না আসতে পারে। এরপর সাংসিং ইউলাংয়ের কাছে যায় তার সাথে আলাদাভাবে কথা বলতে। সাংসিং নিজের মতো করে কথা বলছিল, আর ইউলাং আস্তে আস্তে করে তার পাশ থেকে সরে যায়। সাংসিং কিছুক্ষণ পর তার পাশে তাকিয়ে দেখে তার পাশে ইউলাংয়ের বদলে জিং আছে। তখন দূর থেকে তিয়ানগাং তাদের দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সাংসিং তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন এখানে না আসে, তবে তিয়ানগাং তার কোনো কথা বুঝতে পারে না এবং তাদের কাছে এসে জিংকে তার জন্ম তারিখ জিজ্ঞেস করে। এরপর তিয়ানগাং তাদেরকে তার ফরচুন টেলারের জায়গায় নিয়ে যায়। সাংসিং ইউলাংকে পটানোর জন্য তিয়ানগাংকে ঠিক করে রেখেছিল, তবে তিয়ানগাং এখন সাংসিং এর পাশে ইউলাংয়ের বদলে জিনকে দেখে। তিয়ানগাং আসলে এদের দুজনের মধ্যে কাউকে চিনত না, তাই সে জিংকে ইউলাং ভেবে তার সাথে নিয়ে গিয়েছিল। তিয়ানগাং সাংসিং এর নামে প্রশংসা করতে থাকে যেন সে তাকে বিয়ে করে। সাংসিং এসব কিছু বুঝতে পেরে সে অনেক বিব্রত হয়ে পড়ে। যাই হোক, সেখান থেকে গিয়ে তারা জিনের সাথে দেখা করে এবং সেখানে একটা ম্যাজিক শো চলছিল যেটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সবাই সেখানে ম্যাজিক শো দেখছিল, তবে জিন খেয়াল করে ভিড়ের মাঝে দিয়ে কিছু রহস্যজনক লোক তাদের দিকে ছুরি হাতে এগিয়ে আসছে। যারা আসছে তারা তার আসল পরিচয় জানলেও বাকিরা তো তার আসল পরিচয় জানে না। আর এখন যদি জিং তাদের সাথে এখানে ঝামেলা করে তাহলে সবাই তার আসল পরিচয় জেনে যেতে পারে। এটা ভেবে সে সাংসিং এর হাত ধরে স্টেজের উপরে উঠে যায় আর কিছু ক্যান্ডি ভিড়ের মধ্যে জড়িয়ে দেয়। লোকজন সেগুলো ধরতে ব্যস্ত ছিল। জিং এই সুযোগে সাংসিংকে নিয়ে উড়ে চলে যায়। সে রহস্যজনক লোকগুলো আর তাদেরকে খুঁজে পায় না। জিং উড়ে একটা চালের উপরে এসে দাঁড়ায়। সে সময় সাংসিং এর কাঁধে একটা মাকড়সা দেখে জিং ভয় পেয়ে যায়। সাংসিং এটা বুঝতে পেরে তাকে আরো ভয় দেখাতে থাকে। আমাদের গাংকে দেখানো হয় সে একা একাই একটা ফাঁকা জায়গায় দিয়ে হাঁটছিল। তখন সেখান দিয়ে কিছু মাতাল লোক যাচ্ছিল। গাংকে দেখে তারা তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। গাং চিৎকারে সাংসিংও শুনতে পায়, তবে ফুইওর জেনারেল যাও এসে লোকগুলোর থেকে তাকে বাঁচিয়ে নেয়। সাংসিং এসে হুইবিকে সে খারাপ লোকগুলো ভেবে তার সাথে ঝগড়া করতে থাকে। গাং তাকে থামায় আর বলে সে তাকে বাঁচিয়েছে। হুইবিও তখন রেগেমেগে সেখান থেকে চলে যায়। হুইবি চলে গেলে গাং সাংসিংকে এখানে আসার জন্য কথা শোনাতে থাকে আর আফসোস করতে থাকে সে তার নাম আর ঠিকানা কিছুই জিজ্ঞেস করলো না। পরদিন সকালে সাংসিং ইউলাং এর সাথে কথা বলছিল। ইউলাং তাকে জিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। সাংসিং বলে সে হয়তো ব্যস্ত। এটা শুনে ইউলাংও বাহানা করে সেখান থেকে চলে যায়। এরপর সাংসিং অনেক ছেলেকে ডেট করার জন্য তাদেরকে ডাকে, তবে সেও সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সাংসিং বুঝতে পারে এভাবে তার বিয়ে ভাঙা যাবে না, তাই সে জিংকে একটা কবরস্থানে নিয়ে যায় এবং একটা কবর দেখিয়ে বলে তার একটা বন্ধু ছিল যে হঠাৎ করে একদিন থেকে প্রপোজ করে দেয়। তবে তার ভাগ্য খারাপের জন্য গাছ থেকে নারকেল পড়ে সে সেখানেই মারা যায়। সাংসিং আরো অনেকগুলো কবর দেখায় যারা সবাই তার জন্য মারা গিয়েছিল। তবে জিং দেখে এই কবরগুলো অনেক বছর পুরনো। এ বিষয়ে সাংসিংকে জিজ্ঞেস করলে সাংসিং বলে তার নাতি আমাদেরকে প্রপোজ করেছিল। জিং ভালো করে বুঝতে পারে সাংসিং সবকিছু মিথ্যা বলছে। জিংকে বোঝাতে না পেরে সাংসিং বাড়ি ফিরে শিয়াওর উপর অনেক রেগে যায়, কারণ সে তার সবগুলো বিয়ে ভেঙে দিচ্ছিল। এদিকে জিংকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় সাংসিং রাতের বেলায় চুপি চুপি মুহুই ফরেস্টে যাওয়ার কথা ভাবছে। সাংসিং যখন বাড়ি থেকে ফেরত যাবে তখন সেখানে জিং আসে আর তাকেও তার সাথে নিয়ে যেতে বলে। না চাইতেও সাংসিং তাকে তার সাথে নিয়ে যায়। তারা মুই ফরেস্টে গিয়ে পৌঁছালে জিং তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। তখন সাংসিং বলে সে এখানে শিয়াওকে ডেকেছে কারণ সে শিয়াওকে একটা শিক্ষা দিতে চায়। সাংসিং এর ঠান্ডা লাগছিল বলে জিং তার গায়ের কোটটা তাকে পরিয়ে দেয়। তখন সেখানে কিছু মুখোশ পরা লোক তাদের উপর আক্রমণ করে দেয়। সাংসিং ফাইট করতে না পারলেও সে নিজেকে প্রোটেক্ট করতে পারত। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক লোক এসে তাদের ঘিরে ধরে। তারা পেছনে যেতে যেতে একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে। যে লোকগুলো তাদের উপর আক্রমণ করেছিল তারা জিংয়েরই লোক ছিল। জিং সাংসিংকে ভয় দেখানোর জন্য এসব পরিকল্পনা করেছে, তবে দুর্ঘটনাবশত তারা এখানে পড়ে গিয়েছে। কিন্তু জিংয়ের লোকজনেরা মনে করে জিং হয়তো ইচ্ছে করে সেখানে লাফ দিয়েছে। এদিকে নিচে পড়ার সময় সাংসিংকে বাঁচাতে গিয়ে জিন পায়ে অনেক ব্যথা পায়। এই গর্ত থেকে বাহিরে বের হওয়ার কোনো রাস্তা ছিল না,
তাই তারা সেখানে বসে অপেক্ষা করতে থাকে কখন তাদেরকে কেউ উদ্ধার করবে। সেখানে অনেক ঠান্ডা ছিল, তাই জিং আবারও কোটটা সাংসিং এর গায়ে পরিয়ে দেয়। অনেকক্ষণ যায় তবুও কেউ তাদেরকে উদ্ধার করতে আসে না। জিংয়ের কাছে একটা বিপদ সংকেত ছিল, যার মাধ্যমে সে বাহির থেকে সাহায্য আনতে পারবে, কিন্তু কিছু একটা ভেবে সে সেটা ব্যবহার করে না। তখন মুয়ু ফরেস্টের পাশের রাস্তা দিয়ে হুইবি তার সৈন্যদের নিয়ে যাচ্ছিল। জিংয়ের লোকের আগে থেকে অপেক্ষা করছিল হুইবি আসতে তারা তার উপর থেকে কিছু গাছের গোড়া ফেলে দেবে। এদিকে ঠান্ডার জন্য সাংসিং অজ্ঞান হয়ে যায়, যার জন্য জিংও তার কাছে থাকা বিপদ সংকেতটা আকাশে উড়িয়ে দেয়। এই সংকেতটা হুইবিও দেখতে পায় এবং কিছুক্ষণের মধ্যে হুইবি তাদের উদ্ধার করার জন্য চলে আসে। হুইবিকে দেখে সাংসিং চিনতে পারে যে গত রাতে সে তাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়েছে, আর হুইবি তাকে চিনতে পেরেছে। উপরে এসে সাংসিং তার কাছে গত রাতের জন্য ক্ষমা চায় এবং আজকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। সাংসিং তো হুইবির উপর এতটা ইমপ্রেস ছিল যে সে তার দিকে তাকিয়েছিল। জিং তাকে নিয়ে প্যালেসের উদ্দেশ্যে চলে যায়। প্যালেসে শিয়াও সাংসিং এর জন্য চিন্তা করছিল। সাংসিংকে জিরের সাথে দেখে শিয়াও কিছুক্ষণ তার সাথে কথা কাটাকাটি করে এবং এরপর সেখান থেকে চলে যায়। এদিকে সাংসিং তার ঘরে যাওয়ার আগে আকাশে অনেক ফায়ারওয়ার্কস দেখতে পায়। তারা যখন গর্তের মধ্যে আটকা পড়েছিল তখন সাংসিং জিংকে ফায়ারওয়ার্কসের কথা বলেছিল, তাই জিং এখানে সাংসিং এর ঘরের পাশ থেকে ফায়ারওয়ার্কস চালাচ্ছে। সাংসিংও বুঝতে পারে এগুলো জিং করেছে, তাই সে মনে মনে তাকে ধন্যবাদ জানায়।